এই এই স্যার আসছে। স্যার আছে কিন্তু। কিরে আসাদ, বল। রোজা আছিস? না, তুই আছিস? হ্যাঁ, রোজা নেই আমি। বুঝলি না না, রোজা নেই। কেন রে এসব কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? এই তো, আপনার কি অবস্থা? মনে হয় ঘুমায় আসছে স্যার। ঘুমায় আছেন? থাক, ঘুমায় থাকলে থাক, যতজন আছে ওরাই ক্লাস করে, সমস্যা নেই। তো স্যার আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম স্যার, ওই যে স্যার ওই যে ইয়েতে মানে বন্ধের সময় যে কোনো একটা সমস্যার জন্য স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম এফবিতে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না এটা। জি স্যার। আচ্ছা তাহলে কি করব? চলুন ক্লাস শুরু করে দেন স্যার। ঠিক আছে, চলুন পড়া শুরু করি। প্রায় তো 1 2 3 4 স্যার 9 জন হয়েছে স্যার। ঠিক আছে। আরেক দিন আছে না? ওয়ালাইকুম আসসালাম। কালকে আমরা এই পিএন জাংশন নিয়ে পড়ালেখা করতেছিলাম। হ্যাঁ, শোনা যেতেছে আপনার? কালকে আমরা পিএন জাংশন নিয়ে পড়তেছিলাম। তো পিএন জাংশন আমরা কালকে যে জিনিসটা দেখছি সেটা হলো কি, পিএন জাংশনটা আপনার কিভাবে গঠন করা হয়, পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে কিরকম কাজ করে, রিভার্স বায়াসে কিরকম কাজ করে, আর ওপেন সার্কিটে কিরকম কাজ করে, এই জিনিসটা কালকে আমরা দেখছিলাম। আপনাদের হয়তো কিছুটা মনে আছে। তো আর একটু যদি আমরা ডিটেইলে যাই, ভিতরে ঢুকি, তাহলে দেখবো যে পিএন জাংশনের যে কারেন্টটা আছে, ওই পিএন জাংশনের কারেন্ট গুলাকে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন দ্বারা প্রকাশ করি, যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এগুলো যে কারেন্ট গুলো হয়, এই কারেন্ট গুলাকে আমরা বিভিন্ন ইকুয়েশন দ্বারা প্রকাশ করি। সো ওই ইকুয়েশন গুলো কোথা থেকে পাইছে? ওই ইকুয়েশন গুলো কিন্তু আপনার পাইছে হলে কি এক্সপেরিমেন্ট থেকে, মানে এক্সপেরিমেন্ট করে 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 ওটা কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বের করছে, কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বের করে ওইটাকে বিভিন্ন ফাংশন দিয়ে লিখছে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? সো আপনি যদি পিএন জাংশনকে যদি ফরওয়ার্ড বায়াসে রাখেন, পিএন জাংশনকে আপনি যদি ফরওয়ার্ড বায়াসে রাখেন, তাহলে আপনি এরকম একটা পাবেন, কার্ভ পাবেন। আমি আপনাদেরকে জুম করে কার্ভটা দেখাইতেছি। এই দেখেন, এই জিনিসটা ফরওয়ার্ড বায়াস আছে, এটা কেমনে বুঝবেন? এই যে দেখেন, ভোল্টেজটা হলে কি পজিটিভ, মানে এক্স অ্যাক্সিস এর তো ভোল্টেজটা, তো ভোল্টেজ হলে কি 0 থেকে ডান দিকে পজিটিভ, আমরা জানি। তার মানে ভোল্টেজটা পজিটিভ মানে এখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হইতেছে। ঠিক আছে, ভোল্টেজটা পজিটিভ মানে এখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হইতেছে। সো ভোল্টেজটা এখানে পজিটিভ। পজিটিভ ভোল্টেজে দেখেন কি হয়, পজিটিভ ভোল্টেজে আপনার শুরুতে কারেন্ট খুব কম থাকে, শুরুতে কারেন্ট খুব কম থাকে, পরে একটা পর্যায়ে যে কারেন্টটা হঠাৎ করে লাফ দেয়, কারেন্টটা হঠাৎ করে লাফ দিয়ে অনেক বেড়ে যায়। তার মানে কি হইতেছে একটু চিন্তা করে দেখেন। প্রথমে ভোল্টেজটা, প্রথমে কারেন্টটা কম মানে কি, প্রথমে কর্মকার, আপনার মাইকটা একটু অফ করেন। আচ্ছা, প্রথমে কারেন্ট অনেক কম মানে কি, প্রথমে আপনার কন্টাক্ট, ওটাই তার স্ক্রিনে আয় বলবো।
মাইটা দিলেই প্রথমে হলো কি, তার মানে আপনার কন্ডাক্টেন্স অনেক কম, মানে কারেন্ট খুব কম কন্ডাক্ট করে। এরপরে হঠাৎ করে একটা পর্যায়ে যে অনেক বেশি কারেন্ট কন্ডাক্ট করা শুরু করে। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে এটা কত ভোল্টেজে এই জিনিসটা হয়? কত ভোল্টেজে হঠাৎ করে অনেক কারেন্ট কন্ডাক্ট করা শুরু করে? 20 ভোল্ট। না। আর কেউ ট্রাই করবেন? কারো ধারণা আছে যে কোন কোন ভোল্টেজে গিয়ে হঠাৎ করে এরকম কারেন্ট যাওয়া শুরু করে? অনেক কালকে আমরা হালকা করে পড়ছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে নাকি, মনে না থাকারই কথা। কালকে আমরা একটা জিনিস দেখছিলাম, দেখেন যে 50 ভোল্ট। না না না, এত ভোল্ট না। কালকে আমরা একটা জিনিস দেখছিলাম না, যে এরকম একটা ডিপ্লিশন রিজন তৈরি হয়, মনে আছে? এরকম একটা ডিপ্লিশন রিজন তৈরি হয়। সো এই ডিপ্লিশন রিজন তৈরি হয় মানে কি, এখানে পজিটিভ সাইডে অনেকগুলো নেগেটিভ চার্জ তৈরি হয় এই যে বর্ডারে, আর এই নেগেটিভ সাইডে অনেকগুলো পজিটিভ চার্জ তৈরি হয় এই বর্ডারে, তাই না? তখন আমরা ওই জিনিসটাকে বলি হলো কি একটা ডিপ্লিশন রিজন, কারণ ওখান থেকে এক টাইপের চার্জ আরেক টাইপের ডিপ্লিট হয়ে যেতেছে, এই জন্য আমরা ওটাকে বলি ডিপ্লিশন রিজন। এখন একটা জিনিস আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, চলেন আরেকটা ছবিতে চাই, এই ছবিটা দেখি ক্লিয়ারলি বুঝতেছেন। আরেকটা ছবিতে চাই, মনে করেন এই যে এই ছবিটাতে ক্লিয়ারলি বোঝা যাবে, এই যে এই ছবিটা দেখতেছেন। এখন মনে করেন যে আপনি হলেন কি একটা পজিটিভ চার্জ, ঠিক আছে? আপনি হলেন কি একটা পজিটিভ চার্জ, আপনি মনে করেন আপনি হলে কি একটা পজিটিভ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, বা হোল যেটাকে বলি। তো আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, কোনো একটা কারণে আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, ডিফিউশনের কারণে হোক, ড্রিফটের কারণে হোক, আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন বাম দিক থেকে। বাম দিক থেকে আপনি যাত্রা শুরু করতেছেন। এখন আপনি ডানে আসলেন, ঠিক আছে, ডান দিকে আসলেন। ডান দিকে এসে এখানে আপনি কি দেখলেন? এখানে আপনি দেখলেন যে এখানে হলো নেগেটিভ চার্জ, ঠিক আছে, এখানে হলো নেগেটিভ চার্জ। এখন আপনি এখান থেকে যাওয়ার চেষ্টা করলেন, নেগেটিভ চার্জটা কোনো মতে পার হইলেন। পার হওয়ার পরে এখানে যখন পজিটিভ চার্জ এখানে আসলেন, এখানে এসে আপনি দেখলেন যে আপনার যে চার্জ আর এখানে যে চার্জ, দুটো একই চার্জ। তাহলে কি হবে, যে এই চার্জ গুলো আপনাকে বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি হবে, আপনার জন্য এই ব্যারিয়ারটা পার করা কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে, ঠিক আছে, আপনার জন্য এই ব্যারিয়ারটা পার করা কঠিন হবে। তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে দাঁড়াইতেছে যে একটা হোল যদি একটা পর্যায়ে, মানে ডিপ্লিশন রিজন যখন গঠন হয়ে যাবে, ডিপ্লিশন রিজন যখন তৈরি হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে এই ডিপ্লিশন রিজিয়নটাই আবার হোলকে এক সাইড থেকে আরেক সাইডে যেতে বাধা দিবে, ঠিক আছে? তো এই বাধাটাকে আমরা প্রকাশ করি হলো কি একটা ভোল্টেজ দিয়ে। এই বাধাটাকে আমরা প্রকাশ করি হলো কি একটা ভোল্টেজ দিয়ে। কারণ আমরা ভোল্টেজের সংজ্ঞা কি জানি? ভোল্টেজের সংজ্ঞা জানি যে একটা পজিটিভ চার্জকে একটা মানে সরি একটা নেগেটিভ চার্জকে একটা পজিটিভ চার্জকে আপনার এই পজিটিভের দিকে ঠেলে দিতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাকেই আমরা বলি হলো কি ভোল্টেজ, তাই না? ভোল্টেজের সংজ্ঞা যদি পড়েন, তাহলে একটা ইউনিট চার্জকে এই নেগেটিভ থেকে সরায় পজিটিভ দিকে নিয়ে যেতে আপনার যেই পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাকেই আমরা বলি হলো কি ভোল্টেজ। তাহলে সিমিলারলি এই পজিটিভ চার্জটাকে আপনার এই ব্যারিয়ারটা পার করে এই সাইডে নিয়ে যেতে আপনার একটা ভোল্টেজ খরচ করতে হবে, ঠিক আছে, একটা ভোল্টেজ খরচ করতে হবে। তো ওই ভোল্টেজটাকে আমরা বলতেছি হলো কি ব্যারিয়ার ভোল্টেজ বা ভি নট, ঠিক আছে? এই ভোল্টেজটাকে আমরা বলতেছি হলো কি ব্যারিয়ার ভোল্টেজ। এই জিনিসটা বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের, নাকি মোটামুটি বোঝা যাচ্ছে? সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি হলো কি ব্যারিয়ার ভোল্টেজ ভি নট। এখন এই ব্যারিয়ার ভোল্টেজটা হলো কি আপনার ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভেরি করে, মানে এক এক ধরনের ম্যাটেরিয়ালের ব্যারিয়ার ভোল্টেজ এক এক রকম। আমরা মোস্ট কমনলি যেটা ইউজ করি সিলিকন, এই সিলিকনের জন্য আমরা এই ভি নটটাকে ধরি হলে গিয়ে 0.7 ভোল্ট, ঠিক আছে? আজকে আমরা যে এক্সপেরিমেন্ট করব ওই ল্যাব ক্লাসে আমরা দেখব যে 0.7 ভোল্ট মানে কি, ঠিক আছে? তবে আপনারা জাস্ট জেনে রাখেন যে এই ব্যারিয়ার ভোল্টেজটা হলো কি 0.7 ভোল্ট। তার মানে কি, আপনি যখন দুইটা জাংশন জাস্ট একসাথে লাগাবেন, তাহলে কিন্তু অটোমেটিক এখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? 0.7 ভোল্ট একটা ভোল্টেজ ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। তাহলে আপনি যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে চাবেন,
তাহলে আপনি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করবেন এই ভোল্টেজটা অবশ্যই এই 0.7 ভোল্টের থেকে বেশি হইতে হবে। যদি 0.7 ভোল্টের থেকে বেশি না হয়, মানে পজিটিভের সঙ্গে পজিটিভ লাগাইলেন, নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগাইলেন, কিন্তু ভোল্টেজটা যদি 0.7 ভোল্টের থেকে কম হয়, ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। আমার কথাটা বুঝতে পারছেন? ভিতর দিয়ে কারেন্ট তখনই যাবে যখন ভোল্টেজটা 0.7 ভোল্টের থেকে বেশি হবে। এটাকে আমরা বলি ব্যারিয়ার ভোল্টেজ। তাহলে আপনাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে ব্যারিয়ার ভোল্টেজ জিনিসটা কি, তখন আপনারা জাস্ট এই ছবিটা আর এই ছবিটা আইকে ভালো করে বুঝিয়ে দিবেন যে এখানে যে ডিপ্লিশন রিজিয়নটা তৈরি হতেছে এই ডিপ্লিশন রিজিয়নটাই আমার হোলগুলো যেগুলোকে আছে এগুলোকে বাম থেকে ডানে যেতে বাধা দিতেছে। সিমিলারলি আপনি যদি ইলেকট্রনের ক্ষেত্রে চিন্তা করেন, ইলেকট্রন গুলো কিন্তু ডান থেকে বামে যাওয়ার জন্য তখন কিরকম হবে, ওখানে কিন্তু কম ভোল্টেজের দিকে যাইতে হবে, আস্তে আস্তে কম ভোল্টেজের দিকে যাইতে হবে, কারণ এটা দিকটা হলে উল্টা। এই জন্য আস্তে আস্তে যে যদি এইটার দিকে চিন্তা করেন তাহলে বেশি ভোল্টেজ থেকে আস্তে আস্তে কম ভোল্টেজের দিকে যেতে হবে। আর যদি পজিটিভের দিক থেকে চিন্তা করেন তাহলে কম ভোল্টেজ থেকে ওকে বেশি ভোল্টেজের দিকে যেতে হবে। ঠিক আছে? তবে জেনারেলি আমরা এই জিনিসটা যখন আলোচনা করি শুধু হোলের দিকটাই বলি, ইলেকট্রনের দিকটা আমরা কখনো বলি না। সো আপনারা জাস্ট হোল দিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেন করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? যে একটা হোল যদি বাম থেকে ডানে যেতে চায় তখন ওকে এই ব্যারিয়ারটা পার হয়ে যেতে হবে, কারণ এখানে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। এটা হলে কি বোঝার জন্য সুবিধা, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল কারণটা কিন্তু আমরা সবসময় এক্সপ্লেন করি ইলেকট্রিক ফিল্ড দিয়ে, কিন্তু আপনাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্লেনেশনটা পড়া লাগবে না। আপনারা যদি পরীক্ষার খাতে এতটুকুই লেখেন যে পজিটিভ বিকর্ষণ করবে সো সরে যাবে, এই জন্য এটা পার করতে একটা ভোল্টেজ লাগবে, এই ভোল্টেজটাকে আমরা বলি ব্যারিয়ার ভোল্টেজ। ঠিক আছে? এখন আবার যদি আমরা কার্ভে চলে আসি, নিচের কার্ভটাতে যদি চলে আসি, তাইলে এখন কি আপনারা উত্তর দিতে পারবেন যে কোন ভোল্টেজে এরকম হঠাৎ করে কারেন্টটা লাফ দেয়? So 0.7. হ্যাঁ, তাহলে আমি যদি অ্যানোটেশনটা ইউজ করি তাহলে দেখবেন যে এই পয়েন্টটা যেটা আছে এটা হলো কি আপনার 0.7। ঠিক আছে? এই 0.7 এর যে কারেন্টটা হঠাৎ করে লাফ দেয়, কারেন্টটা হঠাৎ করে লাফ দেওয়া মানে কি, হঠাৎ করে আপনার সেমিকন্ডাক্টরটার কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে। কন্ডাক্টেন্স যদি বেড়ে যায় তাহলেই তো কারেন্ট বেড়ে যাবে, তাই না? মানে ও বেশি কারেন্ট কন্ডাক্ট করতেছে। ঠিক আছে? মানে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, এখানে আপনার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। ঠিক আছে? এইখানকার পর্যন্ত আপনার রেজিস্ট্যান্স বেশি, তারপরে হঠাৎ করে যে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট ঠাস করে বেড়ে যেতেছে। ঠিক আছে? এটা হলো কি পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসের কারেন্ট। ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসের কারেন্ট দেখতে হবে কি এরকম, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুব ছোট কারেন্ট পাস করবে, এরপরে যখন ভোল্টেজটা একটা সার্টেন থ্রেশহোল্ড পার করবে তখন কারেন্টটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। এটা যদি আপনারা ইকুয়েশনটা দেখেন, ইকুয়েশনটা দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। সো ফরওয়ার্ড বায়াসের ইকুয়েশন হলো কি এইটা। ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসের ইকুয়েশন হলো কি যে এইটা, কারেন্ট সমান সমান স্যাচুরেশন কারেন্ট গুণ ই ভি/ভিটি মাইনাস 1। সো এখানে দেখছেন এই জিনিসটা কিন্তু দেখতে আপনার একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো। আপনারা যদি কখনো এক্সপোনেনশিয়াল ফাংশন দেখেন তাহলে এই জিনিসটা কিন্তু দেখতে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো দেখতে কিন্তু দেখতে এই জন্যই কিন্তু আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করছি। ঠিক আছে? আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি যে ডায়োডের কারেন্ট এরকম, তারপর আমরা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে ডায়োডের কারেন্টটা রিপ্রেজেন্ট করছি যে আই সমান সমান স্যাচুরেশন কারেন্ট গুণ ই টাইমস ভি/ভিটি মাইনাস 1। ঠিক আছে? বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে? আপনাদের মনে কোশ্চেন হইতে পারে যে স্যাচুরেশন কারেন্ট জিনিসটা কি, এই যে জিনিসটাতে গুণ করছি স্যাচুরেশন কারেন্ট। তো আপাতত আপনাদের যেহেতু আমাদের খুব বেশি বোঝার সুযোগ নেই, আপাতত আপনারা জেনে রাখেন যে স্যাচুরেশন কারেন্ট হলে গিয়ে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যেভাবে দেখতে পারেননি, স্যার সম্পৃক্ত কারেন্ট না? হ্যাঁ স্যাচুরেশন কারেন্ট মানে সম্পৃক্ত কারেন্ট। অবশ্যই সম্পৃক্ত কারেন্ট হলে কি আপনার কোনো ম্যাটেরিয়ালকে আপনি যেভাবে ডোপ করছেন বা ওইটার মধ্যে যে পরিমাণ ডোপেন্ট আছে, অ্যাকসেপ্টর আছে, ওগুলোর উপর ডিপেন্ড করে ওইটার একটা নির্দিষ্ট প্রপার্টির কারণে একটা ড্রিফট কারেন্ট থাকে। ঠিক আছে? ওই আপনার যে ক্যারিয়ার গুলো আছে, হোল গুলো আছে, ওগুলোর কারণে আপনার একটা নির্দিষ্ট ড্রিফট কারেন্ট থাকে। ওই ড্রিফট কারেন্টটাকে আমরা বলি হলে গিয়ে স্যাচুরেশন কারেন্ট। বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে তো আপনি ডিফারেন্ট ভাবে ডোপ করবেন, তাই না? ডিফারেন্ট ভাবে ডোপ করার জন্য আপনার ডিফারেন্ট সাইজের ডিপ্লিশন রিজিয়ন তৈরি হবে। ওই ডিপ্লিশন রিজনের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, যেটা আমরা কালকে বুঝাইছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে।
যেহেতু এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ, অবশ্যই ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। ওই ইলেকট্রিক ফিল্ডে কিছুটা কারেন্ট পুশ করবে। এখন এটা ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট, মানে যে কোনো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট। তো ওইটাকে আমরা বলি হলে গিয়ে এই স্যাচুরেশন কারেন্ট, মানে এই কারেন্টটা সবসময় থাকবে, এই কারেন্টের উপর আসলে কারো কোনো হাত নেই। তো এটাকে আপনি ধরে নিতে পারেন যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, স্যাচুরেশন কারেন্টটা সবসময় থাকবে। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখলে চলবে, এটা আপনাদের পরীক্ষাতে আসবে না, এটা জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য। একটু পরে আমাদের স্যাচুরেশন কারেন্টটা কাজে লাগবে। তাহলে দেখেন আমরা এখন তাহলে ফরওয়ার্ড বায়াসটা দেখলাম। কত থাকবে? আইএস এর মান আপনার ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভেরি করবে। জেনারেলি আপনার আইএস এর মান খুব ছোট হয়। আইএস এর মান আপনার মনে করেন কত দিয়ে বলবো, 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -12 এরকম মান হয়। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -10, 12 মানে কি? 10 টু দি পাওয়ার -12 মানে হলো কি আপনার পিকো। পিকো কথাটা শুনছেন কখনো? পিকো হলে কি ন্যানোর পরে, 10 টু দি পাওয়ার -9 হলে কি ন্যানো, 10 টু দি পাওয়ার -12 হলে কি পিকো। তো পিকো এম্পিয়ার আপনি মানে জেনারেলি আপনারা ল্যাবে যে মেশিন ইউজ করেন ওই মেশিন দিয়ে ধরতেই পারবেন না, দেখাই যাবে না। দেখাই যাবে না, খুবই ছোট কিন্তু আছে, খুবই ছোট কিন্তু আছে। ঠিক আছে, তো এখন তাহলে চলেন দেখি যে রিভার্স বায়াসে আপনার ডায়োডটা কিভাবে কাজ করবে। ঠিক আছে, তো রিভার্স বায়াসটা হলে কি সবচেয়ে ইন্টারেস্টিং, এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে কোনো ডায়োডের রিভার্স বায়াসটা হলে কি সবচেয়ে ইন্টারেস্টিং, এবং রিভার্স বায়াসটা আপনাদের সবচেয়ে ভালো করে পড়া লাগবে। ফরওয়ার্ড বায়াসটা খুবই সহজ, সবাই বুঝে। ফরওয়ার্ড বায়াসের মধ্যে এত কঠিন কিছু নাই, পরীক্ষা হলে ভুলও কম হয়। কিন্তু রিভার্স বায়াসটা আপনাদের অনেক সাবধানতার সঙ্গে পড়তে হবে। ঠিক আছে, তাহলে চলেন দেখি যে একটা ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে তখন কি হয়। তাইলে আমরা কালকে কি দেখছিলাম? কালকে আমরা দেখছিলাম যে একটা ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে, একটু উপরে যাই, দেখতে হয়তো সমস্যা। একটা ডায়োড যখন আপনার রিভার্স বায়াসে থাকে তখন কি হয়, যে আমরা পজিটিভটার সঙ্গে নেগেটিভটা লাগাই, তাই না? ডায়োডের যখন রিভার্স বায়াসে থাকে তখন কি হয়, পজিটিভটার সঙ্গে আমরা নেগেটিভটা লাগাই, আর নেগেটিভটার সঙ্গে লাগাই হলে গিয়ে পজিটিভটা, তাই না? তাহলে এখানে কি হয়, এখানে যে হোল গুলো আছে এই হোল গুলো সবাই চেষ্টা করে এইদিকে চলে যেতে, আর ইলেকট্রন গুলো সবাই চেষ্টা করে এইদিকে চলে যেতে, কারণ এই নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করে, এটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, এটা পজিটিভ, তাহলে এই সাইডও নেগেটিভ এই সাইডও পজিটিভ। ঠিক আছে, তাহলে পজিটিভ গুলো চেষ্টা করে নেগেটিভ দিকে চলে যেতে, আর নেগেটিভ গুলো চেষ্টা করে কি পজিটিভের দিকে চলে যেতে। তাইলে আপনার কি হয়, এই ডিপ্লিশন রিজন যেটা আছে এই ডিপ্লিশন রিজনটা আগের থেকে বড় হয়ে যাবে না, কারণ এইদিকে ঘনত্ব বেড়ে যাবে, এইদিকে হোলের ঘনত্ব বেড়ে যাবে, আর এইদিকে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, চার্জের ঘনত্ব বাড়বে। ঘনত্ব বেড়ে যাবে। তাহলে কি হবে, এখানে ঘনত্ব কমে যাবে, অবভিয়াসলি এখানে ঘনত্ব কমে যাবে, তাই না? কারণ এই জিনিসটা তো আর মানে ইলেকট্রন হোল গুলো তার হাওয়া থেকে আসবে না, এই ম্যাটেরিয়ালের ভিতর থেকেই নড়াচড়া করবে। তাহলে এই জায়গায় আপনার ঘনত্ব কমে যাবে, তাই না? এই জায়গায় ঘনত্ব কমে যাওয়াকে আমরা মনে করি যেটা ডিপ্লিশন রিজনটা বড় হয়ে যেতেছে, আস্তে আস্তে এটা ডিপ্লিশন রিজনটা বড় হয়ে যেতেছে, মানে আগে ছিল এখানে, কিছুক্ষণ পরে এটা ডিপ্লিশন রিজনটা হয়ে যাবে এখানে, বুঝতে পারছেন? ডিপ্লিশন রিজনটা বড় হয়ে যাবে। তো এইটা একটা জিনিস মাথায় রাখলেন যে রিভার্স বায়াসে আপনার ডিপ্লিশন রিজনটা বড় হয়ে যায়, রিভার্স বায়াসে ডিপ্লিশন রিজনের যে উইথ যেটাকে আমরা বলি WD এটা বড় হয়ে যায়। ঠিক আছে, ডিপ্লিশন রিজনটা বড় হয়ে যায়, এটা একটা মনে রাখলেন। সিমিলারলি আপনার এখানে যদি আয়নের ঘনত্ব যদি কমে যায়, তাহলে কালকে আমরা পড়ছিলাম না যে ডিফিউশন কারেন্ট কি জিনিস, তাহলে আপনার ওই ডিফিউশন কারেন্ট যেটা, ওই ডিফিউশন কারেন্টও কমে যাবে, কারণ আমরা জানি যে ডিফিউশন ডিপেন্ড করে ঘনত্বের উপরে, কনসেন্ট্রেশনের উপরে। তাহলে এই জায়গায় যদি ঘনত্ব কমে যায় তাহলে এই ব্যারিয়ারের মধ্যে দিয়ে ডিফিউশনের কারণে যে কারেন্টটা যাইতেছিল এই কারেন্টটা কমে যাবে না, কম ডিফিউজ হবে, তখন ঘনত্ব যদি কমে যায় কম ডিফিউজ হবে, তাহলে এখানে আপনার ডিফিউশন কারেন্টটা কমে যাবে। তো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আপনাদের রিভার্স বায়াসে ডায়োডটা থাকবে হলো অফ স্টেটে, মানে ডায়োডটা কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না। এই জিনিসটা তো কালকে আমরা পড়ছিলাম। ঠিক আছে, আমি আপনাদেরকে বলছিলাম যে সোহাগ ভাইয়ের যে কিছু ভিডিও আছে ওই ভিডিওগুলা আপনারা ইউটিউব থেকে দেখবেন, ওখানে এই রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস খুব সুন্দর ভিডিও স্যার, অন্যরকম পাবলিকেশনস আছে না, অন্যরকম পাবলিকেশনস এর কিছু ভিডিও আছে, আমি আপনাদেরকে প্লে লিস্টে দিয়ে দিব না, আর আপনারা যদি চান নিজেরাও খুঁজে নিতে পারেন, আমি প্লে লিস্টে লিংকটা একটু খুঁজে দিয়ে দিলে হবে স্যার, গ্রুপে একটু লিংকটা দিয়ে দিলে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, গ্রুপের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা দেখি যে রিভার্স বায়াসে আপনার ডায়োডটা কিভাবে আচরণ করে, চলেন আমরা দেখি তাহলে।
মানে কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স দেখি। সো রিভার্স বায়াসে আপনার যেটা হবে, রিভার্স বায়াসে তো ডিফিউশনের কারণে তেমন কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ আমরা দেখলাম যে রিভার্স বায়াসে আপনার ঘনত্ব কমে যায়, মাঝখানে ডিপ্লেশন রিজনটা বড় হয়ে যায় আর ডিফিউশন কারেন্ট কমে যায়। সো ডিফিউশনের কারণে আপনার কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে রিভার্স বায়াসে আপনার মানে আমরা আইডিয়াল সিচুয়েশনে ধরেছি রিভার্স বায়াসে মানে যে নেগেটিভ ভোল্টেজ, এখানে নেগেটিভ ভোল্টেজ কোনটা, নেগেটিভ ভোল্টেজ হলে এই সাইডে, ঠিক আছে। নেগেটিভ ভোল্টেজে আপনার তেমন কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। আমরা ধরি যে নেগেটিভ ভোল্টেজে আপনার তেমন কোনো কারেন্ট প্রবাহিত হবে না মানে রিভার্স বায়াসে, কিন্তু তারপরেও আমরা দেখি যে খুব ছোট একটা লিকেজ কারেন্ট থাকে, স্টিল খুবই ছোট একটা লিকেজ কারেন্ট থাকে। তাহলে এই লিকেজ কারেন্টটা কিসের কারণে? আপনারা একটু আগে দেখলেন লিকেজ কারেন্টটা হলো কি ওই যে একটু আগে আমরা দেখলাম না স্যাচুরেশন কারেন্টের কারণে একটা লিকেজ কারেন্ট কিন্তু সবসময় ডায়োডের মধ্যে থাকে। তো এই লিকেজ কারেন্টটা কিভাবে তৈরি হয়, যে একটু আগে বললাম না যে ডিপ্লেশন রিজনের আপনার এক সাইডে হলে গিয়ে নেগেটিভ চার্জ, আরেক সাইডে হলে গিয়ে পজিটিভ চার্জ। তাইলে আপনার এই পজিটিভ আর নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না সবসময়? আমরা কি জানি পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যখন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তখন এই ইলেকট্রিক ফিল্ডটা কিছুটা কারেন্ট কন্ডাক্ট করে, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা কিছুটা পজিটিভ চার্জকে নেগেটিভের দিকে নিয়ে যেতে হেল্প করে। আর এই সিস্টেমটা কি স্যার ম্যাগনেটিক ফিল্ডের মতো স্যার একটু? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড আপনার ম্যাগনেটিক ফিল্ডের মতনই। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আপনার সবগুলো কিছু আকর্ষণ করবে স্যার, ওই এরিয়ার ভিতরে যতগুলো সাই থাকবে সে সবগুলো আকর্ষণ করবে স্যার। মানে এটা ঠিক আকর্ষণ না, ইলেকট্রিক ফিল্ড যেটা করে যে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জকে মানে পজিটিভ চার্জ গুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে যাতায়াত করে, আর নেগেটিভটা বুঝতে স্যার পারছেন? আর নেগেটিভটা হলে কি ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যাতায়াত করে। একটা তার পজিটিভ মানে সাইড একটা নেগেটিভ, বিপরীত একটা হচ্ছে স্যার ই চাইতেছে। হ্যাঁ, মানে ইলেকট্রিক ফিল্ডটা যদি এইদিকে তৈরি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা চেষ্টা করবে পজিটিভ চার্জ গুলাকে নিজের দিকে নিয়ে যাওয়ার, মানে এই দিকে নিয়ে যাওয়ার, ডান থেকে বামে নিয়ে যাওয়ার। আর নেগেটিভ চার্জ গুলো চেষ্টা করবে বাম থেকে ডানে যাওয়ার। বুঝতে পারছেন আমার কথাটা? তাইলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইলো, এই ইলেকট্রিক ফিল্ডটা চেষ্টা করবে কিছুটা কারেন্ট কন্ডাক্ট করার। এই কারেন্টটার কারণেই আপনার এখানে ছোট্ট একটা লিকেজ কারেন্ট। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তাহলে মানে একটু ছিদ্র হবে স্যার, লিকেজ মানে ছিদ্র, ওটা কি স্যার? না, ঠিক ছিদ্র না, মানে এখানে লিক করতেছে আর কি, একটা কারেন্ট লিক করতেছে। তাইলে আপনাদেরকে এখান থেকে আরেকটা সংজ্ঞা পড়তে হবে, যে সংজ্ঞাটা হলো যে হোয়াট ইজ স্যাচুরেশন কারেন্ট অর লিকেজ কারেন্ট, ঠিক আছে। এটা সংজ্ঞাটা আমি আপনাদেরকে নোটে দিয়ে দিব, আপনারা অবশ্যই মুখস্থ করবেন। এখন আমরা যদি আরেকটু পিছনে যাই, স্যাচুরেশনটা যদি একটু বলতেছেন ভালো হতো স্যার, স্যাচুরেশনটা স্যার। এটাই স্যাচুরেশন কারেন্ট, যে আপনার রিভার্স বায়াসে যেই কারেন্টটা আপনার পাস করতেছে, রিভার্স বায়াসে আপনার যেই কারেন্টটা পাস করতেছে এটাই হলো কি আপনার লিকেজ কারেন্ট বা স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি ভোল্টেজটা আরো কম বাড়াই, মানে নেগেটিভ ভোল্টেজটা যদি আরো বাড়াই, মানে কি আমরা রিভার্স বায়াসে আরো বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তাইলে কি হবে? এই জিনিসটাকে আপনারা আগে কখনো পড়ছেন যে রিভার্স বায়াসে আপনারা যদি আরো বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করেন তাহলে কি হয়? মনে করেন ভোল্টেজ বাড়াতে 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 অনেক বাড়ায় ফেললেন, 30 ভোল্ট, -30 ভোল্ট, -20 ভোল্টের দিকে নিয়ে গেলেন, তখন কি হয়? এটা কি আপনারা আগে পড়ছেন কখনো ডিপ্লোমাতে বা অন্য কোথাও? না স্যার। পড়েননি, ঠিক আছে। তাহলে দেখা যায় কি আপনারা যখন ভোল্টেজটা কমায় কমায় এমন একটা পর্যায়ে নিবেন যে ওইটা একটা ক্রিটিক্যাল ভোল্টেজে চলে যাবে, তখন এই ডায়োডটা কি করে, এই ডায়োডটা ব্রেকডাউন করে। এই ডায়োডটা ব্রেকডাউন করে আবারও প্রচুর পরিমাণে কারেন্ট পাস করে, একদম আনকন্ট্রোলেবলি অনেক কারেন্ট পাস করে, এবং এটার উপরে আমাদের কোনো থাকে না, মানে এই কারেন্টটার উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, বুঝছেন? মানে অনেক বেশি কারেন্ট পাস করা শুরু করে। তো এই যে একটা সার্টেন রিভার্স বায়াসে গিয়ে ও যে অনেক বেশি কারেন্ট পাস করা শুরু করে, এই ভোল্টেজটাকে আমরা বলি হলে গিয়ে ব্রেকডাউন ভোল্টেজ। আর এই ঘটনাটাকে আমরা বলি হলে গিয়ে জাংশন ব্রেকডাউন। স্যার আরেকবার একটু বলবেন? এই যে যেই ভোল্টেজে গিয়ে রিভার্স বায়াসের যেই ভোল্টেজে গিয়ে ডায়োডটা আবারও প্রচুর পরিমাণে কারেন্ট কন্ডাক্ট করা শুরু করে, এই ভোল্টেজটাকে আমরা বলি হলে গিয়ে ব্রেকডাউন ভোল্টেজ। আর এই ঘটনাটাকে আমরা বলি হলে গিয়ে জাংশন ব্রেকডাউন। এখন স্বাভাবিকভাবে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই ব্রেকডাউনটা কেন এটা হয়। হচ্ছে স্যার একসঙ্গে অনেকগুলো কারেন্ট স্যার, মানে অনেকগুলো কারেন্ট স্যার একটা একটা সার্কিটের ভিতরে যায় স্যার, ওগুলো আলাদা হয়ে যাবে স্যার, মানে জাংশন ব্রেকডাউন, মানে জাংশন ভিতরে আটকে যাবে স্যার। না, জাংশনে কি আটকে যাবে ঠিক সেটা না,
এখানে জাংশন ব্রেকডাউন দিয়ে কি বোঝা চলেন দেখি। মনে করেন এখানে আসলে কি আপনার একটা পি টাইপের ম্যাটেরিয়াল, এখানে আসলে কি একটা এন টাইপের ম্যাটেরিয়াল, ঠিক আছে? আপনি এখন এটার মধ্যে দিয়ে পজিটিভের সঙ্গে নেগেটিভ লাগাইছেন, আর নেগেটিভের সঙ্গে লাগাইছেন হলে গিয়ে পজিটিভ, এখানে লাগাইছেন পজিটিভের সঙ্গে লাগাইছেন নেগেটিভ, আর নেগেটিভের সঙ্গে লাগাইছেন পজিটিভ। তাহলে আপনার কি হবে, এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা কি জানি পজিটিভ থেকে নেগেটিভ দিকে সবসময় একটা ইলেকট্রিক ফিল্ড যায়, তাই না? পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড যায়। তো এই ইলেকট্রিক ফিল্ডে কি চেষ্টা করবে, এই ইলেকট্রিক ফিল্ডটা চেষ্টা করবে যে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করার জন্য, ঠিক আছে? এটার ভিতর দিয়ে এই দিকে একটা কারেন্ট পাস করানোর জন্য চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু এই কারেন্টটা তো পাস হবে না, আপনারা তো দেখলেন যে কারেন্টটা পাস হবে না, কারণ কি ডিপ্লেশন রিজন আস্তে আস্তে বড় হয়ে যাবে। ডিপ্লেশন রিজন যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন এই কারেন্টটা আর পাস করতে পারবে না। তা আপনাদের এত কঠিন এত কিছু মনে রাখা লাগবে না, আপনাদের জাস্ট মনে রাখা লাগবে কি, যখন এই ইলেকট্রিক ফিল্ডটা একসময় অনেক বড় হয়ে যাবে, এই ইলেকট্রিক ফিল্ডটা যখন অনেক বড় হয়ে যাবে, কারণ আপনি যদি ভোল্টেজ বাড়ান, ভোল্টেজের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইলেকট্রিক ফিল্ড বাড়ে। এই জিনিসটা কি আপনারা জানেন? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভোল্টেজের সম্পর্ক হলে গিয়ে ভি সমান সমান ইডি। এই জিনিসটা তো নিশ্চয়ই আপনারা পড়ছেন যে ভোল্টেজের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক হলে গিয়ে ভোল্টেজ যত বাড়বে ইলেকট্রিক ফিল্ড তত বাড়বে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন যে ভি সমান সমান ইডি, ভোল্টেজ যত বাড়বে ইলেকট্রিক ফিল্ড তত বাড়বে। তো ইলেকট্রিক ফিল্ড বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে আপনার এই সিলিকনের ভিতরে যে সমযোজী বন্ধনগুলো আছে না, এই সমযোজী বন্ধনগুলো ভেঙে যাবে। বুঝতে পারছেন? সমযোজী বন্ধনগুলো ভেঙে যাবে। সমযোজী বন্ধনগুলো ভেঙে গেলে কি হবে, অনেক বেশি ফ্রি ইলেকট্রন তৈরি হবে না? অনেক বেশি ফ্রি ইলেকট্রন গুলো তখন আপনার ভিতর দিয়ে কারেন্ট কন্ডাক্ট করবে। এই জন্য আমরা হঠাৎ করে প্রচুর পরিমাণ কারেন্ট দেখতে পাই, যে ভিতরে যে সমযোজী বন্ধনগুলো আছে এই প্রচুর পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের কারণে ওই সমযোজী বন্ধনগুলো ভেঙে যায়, কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যায়। এই কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে গেলে ফ্রি ইলেকট্রন তৈরি হয়, এই ফ্রি ইলেকট্রনের কারণে আপনার ব্রেকডাউন হয়। কথাটা কি ক্লিয়ার নাকি সমস্যা আছে? আপনাদের পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ জাংশন ব্রেকডাউন, তখন আপনারা এই সুন্দর করে লিখবেন যে যখন আপনি রিভার্স বায়াসে একটা ক্রিটিক্যাল ভোল্টেজ ক্রস করেন তখন আপনার সেমিকন্ডাক্টরের ভিতরে যেই কোভ্যালেন্ট বন্ডগুলো আছে এই কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যায়। কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন তৈরি হয়। এই মুক্ত ইলেকট্রনগুলো তখন কারেন্ট কন্ডাকশনে সহায়তা করে। এই জন্য আমরা দেখি যে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের পরে হঠাৎ করে ডায়োডের মধ্যে রিভার্স বায়াসে কারেন্ট বেড়ে যায়। তো এই ফেনোমেননটাকে আমরা বলি হলে গিয়ে জাংশন ব্রেকডাউন, ঠিক আছে? আর যেই ভোল্টেজে গিয়ে এই জাংশন ব্রেকডাউন হয় ওই ভোল্টেজটাকে আমরা বলি হলে গিয়ে ব্রেকডাউন ভোল্টেজ। কথা বুঝতে পারছেন না? সমস্যা আছে? এটার সংজ্ঞা হ্যাঁ তো শীটে থাকবে। হ্যাঁ অবশ্যই থাকবে। এবং ব্রেকডাউন ভোল্টেজটা মানে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে ডায়োড থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই ব্রেকডাউন ভোল্টেজ থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? সো ব্রেকডাউন ভোল্টেজ আবার দুই ধরনের। তো এই দুই ধরনেরটা কি এটা আপনাদের খুব বেশি একটা ভালো বোঝা লাগবে না, জাস্ট আপনারা এই দুই ধরনের নামটা পড়ে রাখবেন, ঠিক আছে? যে ব্রেকডাউন মেকানিজম দুই ধরনের, একটা হলো কি জেনার ব্রেকডাউন আর একটা হলো কি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, ঠিক আছে? জেনার ব্রেকডাউন আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো কি জেনার ব্রেকডাউন একটা মানে ইউজফুল ইফেক্ট, ঠিক আছে? জেনার ইফেক্টটা আমরা ইউজ করি, ইউজুয়ালি আমরা জেনার ইফেক্ট ইউজ করি, কারণ কি জেনার ব্রেকডাউন ভোল্টেজটা লেগে ছোট কম, মনে করেন যে মোটামুটি 5 ভোল্টের কাছাকাছি, 5 ভোল্টের কাছাকাছি। তো জেনার ব্রেকডাউন যখন হয় তখন আপনার কোনো একটা মলিকুলের মধ্যে যে ইলেকট্রন ক্লাউড গুলো আছে, কোনো একটা মলিকুল দেখতে কিরকম দেখেন, কোন একটা মলিকুল বা কোন একটা অ্যাটম যদি আপনি ধরেন, কোন একটা অ্যাটম দেখতে হলে কি এরকম, তাই না? এই সাইডে থাকে, এখানে থাকে হলে নেগেটিভ ইলেকট্রন গুলো, আর ভিতরে কি থাকে, ভিতরে থাকে হলে পজিটিভ, তাই না? এটা তো পড়ছেন আপনারা। তাই আপনার যখন জেনার ব্রেকডাউনটা যখন হয় তখন হয় কি যে ইলেকট্রন গুলো আছে না, ইলেকট্রন গুলো সব এক সাইডে চলে আসে, ইলেকট্রন গুলো সব এক সাইডে চলে আসে, আর নেগেটিভ গুলা এরা সবে এক সাইডে চলে আসে, এক সাইডে নেগেটিভ গুলো জমা হয়। তাহলে আপনার কি হয়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ পোল তৈরি হয় না, এই পোলটা হলে কি নেগেটিভ আর এই পোলটা হলে কি পজিটিভ, এরকম নেগেটিভ আর পজিটিভ ক্লাউড ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে? পোল তৈরি হয় দুইটা। তো তখন কি করে, তখন আপনার ভিতরের যেই অ্যাটম গুলো আছে ওই অ্যাটম গুলো এরকম আপনার পোলারাইজড হয়ে যায়।
তো তখন আপনার ওই জেনার ব্রেকডাউনটা হয়, ওই পোলারাইজেশন ইফেক্টের কারণে একটা কারেন্ট পাস করে। এটা আপনাদের পড়া বোঝার দরকার নেই। আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে কি হয়, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে আপনার যে ইলেকট্রন গুলো দেখলেন না যে আউটার অরবিটে যে ইলেকট্রন গুলো আছে এক সাইডে জমা হয়েছিল, এই ইলেকট্রন গুলো অরবিট থেকে বের হয়ে আসে, এই ইলেকট্রন গুলো অরবিট থেকে ভেঙে বের হয়ে আসে। তো ভেঙে বের হয়ে আসলে কি হয়, এই জিনিসটা আপনারা অনুমান করতে পারতেছেন। ভেঙে বের হয়ে আসলে আপনার ডায়োডটা নষ্ট হয়ে যায়। মানে অ্যাভালাঞ্চ ইফেক্টটা যখন হয় তখন আপনার ডায়োডটা নষ্ট হয়ে যায়, কারণ ইলেকট্রনটা তখন ওই অ্যাটম গুলো থেকে ভেঙে বের হয়ে আসে। তো ভেঙে যখন বের হয়ে আসে তখন একটা ইলেকট্রন যখন ভেঙে বের হয়ে আসে তখন ও আবার পাশের অ্যাটমটাকে অ্যাটাক করে, পাশের পরমাণুটাকে অ্যাটাক করে, পাশের পরমাণুটাকে অ্যাটাক করে ওইটার থেকে আবার একটা ইলেকট্রন বের হয়ে যায়। এরকম করে আপনার একটার পর একটা ইলেকট্রন একটার পর একটা ইলেকট্রন বের হতেই থাকে, তখন আপনার কারেন্ট আরো বেড়ে যায়। বুঝতে পারছেন? ওইটাকে আমরা বলি হলো গিয়ে অ্যাভালাঞ্চ ইফেক্ট। অ্যাভালাঞ্চ ইফেক্টে একবার যখন ডায়োড চলে যায় তখন ওই ডায়োডটাকে আর ফিরে আনার কোনো উপায় থাকে না, ওই ডায়োডটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু জেনার ব্রেকডাউন যখন হয়, জেনার ব্রেকডাউনে আপনার জাস্ট ওই ইলেকট্রন ক্লাউড গুলো একদিকে চলে যায় আর ইসের পজিটিভ ক্লাউড গুলো একদিকে চলে আসে। এখান থেকে আপনি যদি ভোল্টেজটা কমান আস্তে আস্তে কিন্তু ডায়োডটা আবার আগের অবস্থায় চলে আসে। সো জেনার ব্রেকডাউনে আপনার ডায়োড নষ্ট হয় না, কিন্তু অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে ডায়োড নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথাটা? অ্যাভালাঞ্চ কথাটার অর্থ কি? অ্যাভালাঞ্চ কথাটা শুনছেন আপনারা এর আগে কখনো? না স্যার। অ্যাভালাঞ্চ কথাটা আসছে হলে কি আপনারা কখনো ভূমিধস পাহাড় থেকে যে ঢল হয় এই জিনিসটা দেখছেন কখনো? পাহাড়ে যে মাটি ধসে পড়ে। স্যার ধস, হ্যাঁ। হ্যাঁ, স্যার এই দেখছি স্যার, টিভিতে দেখছি স্যার। এখন এই জিনিসটাই আপনি চিন্তা করেন যে পাহাড়টা হলে গিয়ে আপনার বরফ বরফ দিয়ে ঢাকা, এই বরফ দিয়ে ঢাকা একটা পাহাড়ের মধ্যে এরকম ভূমিধস হইতেছে, ঠিক আছে? তাহলে আপনার কি হয়, তখন দেখা যায় যে উপর থেকে বরফ পড়তেছে বা উপর থেকে মাটি পড়তেছে, তখন এটা আস্তে আস্তে উপর থেকে যখন পড়া শুরু করে তখন কিন্তু অনেক ছোট পরিমাণে হয়, কিন্তু আস্তে আস্তে যখন নিচের দিকে আসতে থাকে ও কিন্তু আরো বেশি সংখ্যক বরফ বা বেশি সংখ্যক মাটি নিয়ে নিচের দিকে নামে। কারণ কি? কারণ উপরের থেকে একটা বরফ পড়তেছে নিচের দিকে, এটা আবার পাশের পাশের জনকে ধাক্কা দিতেছে, ও আবার পাশের জনকে ধাক্কা দিতেছে, ও আবার পাশের জনকে ধাক্কা দিতেছে। এইভাবে উপর থেকে ছোট হয়ে শুরু হয় কিন্তু নিচে যেতে যেতে অনেক বড় হয়ে যায় ব্যাপারটা। বুঝতে পারছেন আমার কথাটা? ভূমিধস কিন্তু যখন পাহাড়ের উপর থেকে শুরু হয় তখন কিন্তু অত বেশি আকারে থাকে না, কিন্তু যখন নিচে চলে যায় তখন কিন্তু এটা অনেক বড় স্কেলে হয়। কারণ কি? কারণ উপর থেকে আস্তে আস্তে নিচে পর্যন্ত বড় হয়ে যায়, একজন আরেকজনকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে জিনিসটা বড় হয়ে যায়। তো ওইটাকে আমরা বলি হলো কি অ্যাভালাঞ্চ, বুঝছেন? ওই যে ভূমিধস বা পাহাড় ধস ওইটাকে বলা হয় হলো কি অ্যাভালাঞ্চ। তো অ্যাভালাঞ্চ ইফেক্টটাও হলো কি এরকম যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দেয়, সরি একটা ইলেকট্রন আর পাশের অ্যাটমটাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে আরেকটা ইলেকট্রন বের হয়ে যায়, এইভাবে আবার ও আরেকজনকে বের করে, তো এইভাবে জিনিসটা মাল্টিপ্লাই হইতেই থাকে, অনেক ইলেকট্রন তৈরি হয় তখন। এই জন্য এটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ইফেক্ট। তাহলে এখান থেকে আপনারা কি মনে রাখবেন? ফরওয়ার্ড বায়াস থেকে আপনারা মনে রাখবেন যে ফরওয়ার্ড বায়াস কাকে বলে। ফরওয়ার্ড বায়াসে আপনার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে কিরকম হয়, এই যে কার্ভটা আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে কিরকম স্যার হয়? আমার একটু লিফট নিতে হবে স্যার। হ্যাঁ, কি বললেন? আমার একটু লিফট নিতে হবে, আমার তো বাইরে অনেক বৃষ্টিও হবে স্যার, আকাশ অনেক কালো হয়েছে তো স্যার। ঠিক আছে, একটু ঘরে যেতে লিভ হবে স্যার। সমস্যা নেই। প্রেজেন্ট কাইন্ডলি একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ ঠিক আছে। আর রিভার্স থ্যাংক ইউ। বায়াস আপনাদেরকে পড়তে হবে যে রিভার্স ব্রেকডাউন। রিভার্স বায়াস বলতে আপনি কি বোঝেন? জাংশন ব্রেকডাউন কি, ব্রেকডাউন ভোল্টেজ কি, ব্রেকডাউন কয় ধরনের আছে, ঠিক আছে? কিন্তু সংজ্ঞা পড়া লাগবে না, জাস্ট কয় ধরনের আছে এই জিনিসটা আপনাদের পড়া লাগবে। যে ব্রেকডাউন দুই ধরনের, একটা হলো জেনারেল ব্রেকডাউন আর একটা হলো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, ঠিক আছে? তাহলে এই গেল ফরওয়ার্ড বায়াস পড়লাম, রিভার্স বায়াস পড়লাম। আপনাদের কি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস নিয়ে কোনো কোশ্চেন আছে? ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস নিয়ে কোশ্চেন না থাকলে আজকে আমাদের যে ফাইনাল টপিক, সেই ফাইনাল টপিকটা আমরা দেখবো। ওই ফাইনাল টপিকটা হলো গিয়ে আপনার ডায়োড, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে ডায়োড জিনিসটা কি। ডায়োড জিনিসটা হলো গিয়ে জাস্ট একটা ভালভ। আপনারা যারা পানির পাইপ দেখছেন বা পানির লাইন নিয়ে কাজ করছেন এরা জানেন যে ভালভ জিনিসটা কি। আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে আগে ভালভ দেখছেন বা ভালভের নাম শুনছেন? পানির লাইন ইউজ করে ভালভ। জি স্যার, এটা হচ্ছে একটা চেম্বার কিংবা মানে যেখান থেকে পানিটা পাস হয় কিংবা যে পয়েন্টটা পানি পাস হওয়ার যে পয়েন্ট ওইটাই মনে সম্ভবত ভালভ।
আহ, কিছু কিছু জায়গায় পানি পাস করার পয়েন্টটা ভাল্ব, কিন্তু আসলে ভাল্ব মানে ঠিক ওইটা না। ভাল্ব মানে ঠিক ওইটা না। ভাল্ব 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 নাম ভাল্ব শুনছি স্যার, দেখি নাই। ভাল্ব ভাল্ব হলে কি, আপনি মনে করেন কোন একটা পাইপের মধ্যে আপনি চাইতেছেন যে পানিটা শুধু একদিকে যাবে, কিন্তু উল্টা দিক দিয়ে যদি পানি আসে তাহলে পানিটা যেতে পারবে না। আপনার পানির লাইনে এরকম কিছু জিনিস আছে, ঠিক আছে? মনে করেন এরকম একটা পাইপ আছে আপনার কাছে, এই মানে যেমন পাইপের স্যার মধ্যে টি সাইকেল, তারপর আপনার ওই যে বিভিন্ন মানে জয়েন্ট যে লাগায় ওগুলোই তো স্যার বাল্ব, আমরা যতটুকু জানি। ওটার মধ্যে ভাল্ব থাকে, কিছু কিছুর মধ্যে ভাল্ব থাকে। তো এখানে আপনার ভাল্ব থাকে একটা, এরকম একটা ভাল্বের মধ্যে থাকে। তো পানিটা যখন এদিক দিয়ে আসে তখন এই ভাল্বটা উপরে উঠে যায়, ঠিক আছে? ভাল্বটা উপরে উঠে গেলে পানিটা পাস করতে পারে, ঠিক আছে? কিন্তু পানিটা যখন এদিক থেকে আসে তখন ভাল্বটার উপরে ওঠে না, ঠিক আছে? ভাল্বটা আটকায় থাকে এদিকে, তখন এই দিক দিয়ে পানি আর যাইতে পারে না, এদিক দিয়ে পানি আর যাইতে পারে না। তার মানে কি, পানিটা শুধু এক মুখ দিয়ে যেতে পারবে, একদিক দিয়ে যেতে পারবে। আপনার হার্টের মধ্যে যেমন ভাল্ব থাকে, ঠিক আছে? আপনারা জানেন নাকি, শুনছেন নাকি কখনো? অনেক বাংলাদেশের মানুষ বাল্ব বলেন, যে হার্টের বাল্ব চেঞ্জ করবে। শুনছেন আপনারা এই কথাটা কখনো? হার্টের জি মধ্যে স্যার। কিন্তু ভাল্ব থাকে, ঠিক আছে? হার্টের মধ্যে ভাল্ব থাকে। হার্টের মধ্যে ভাল্বটা কি করে, একদিকে রক্ত সঞ্চালন করে। তারপর আবার মনে করেন আরেকটা ক্লাসে আমাকে একটা স্টুডেন্ট বলছিল যে আপনার ওই যে কতগুলো ওই প্লাস্টিকের বল কিনতে পাওয়া যেত আগে, প্লাস্টিকের বল, তারপর প্লাস্টিকের হাঁস, প্লাস্টিকের এরোপ্লেন কিনতে পাওয়া যেত, যেগুলোকে বাতাস দিয়ে ফুলাইতে হতো মুখ দিয়ে। আমি জানি না আপনারা দেখছেন নাকি, এটা রাস্তার মধ্যে বিক্রি করতো। তো ওটার মধ্যে দেখবেন যে ওটা যখন বাতাস দিয়ে ফুলান, তখন একবার ফু দিয়ে যখন বাতাসটা দিয়ে ফুলাবেন জিনিসটা ফুলবে, কিন্তু আপনি যখন মুখ সরাই নেবেন বাতাসটা কিন্তু বের হয়ে যাবে না। কারণ কি, কারণ ওটার ভিতরে একটা ভালভ থাকে, বুঝছেন? তো এই জিনিসগুলা সুযোগ থাকলে আপনারা খেয়াল করেন যে ভালভ আপনারা কোথায় দেখছেন রিয়েল লাইফে। যাই হোক, তো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের ভালভ হলে গিয়ে ডায়োড, বুঝতে পারছেন? আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের ভালভ হলে গিয়ে ডায়োড। তাহলে ডায়োডের কাজটা কি হবে? স্বাভাবিকভাবে আপনার ডায়োডের কাজটা হবে হলে গিয়ে একদিকে কারেন্ট প্রবাহিত করা, আরেকদিকে কারেন্ট প্রবাহকে বাধা দেওয়া। তাহলে আমরা কোন ডিভাইস দিয়ে ডায়োড তৈরি করতে পারি? চিন্তা করে দেখেন তো, আমরা কোন ডিভাইস দিয়ে ডায়োড তৈরি করতে পারি যেটা একদিকে কারেন্ট যাইতে দিবে কিন্তু আরেকদিকে কারেন্ট যাইতে দিবে না? মনে করেন কোথা থেকে কোথাও কারেন্ট যায়, কেন কারেন্ট যায় হলে কি, সিরাস। কারণ এক সাইডে হলে কি পজিটিভ থাকে আর এক সাইডে হলে কি নেগেটিভ থাকে, ঠিক আছে? এই জন্যই তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাই না? এই জন্যই তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট প্রবাহিত হয়, যে এক সাইডে পজিটিভ ভোল্টেজ থাকে, এক সাইডে নেগেটিভ ভোল্টেজ থাকে। এই জন্যই তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যায়। এখন এমন কি ডিভাইস আছে যে ডিভাইসটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হইতে দিবে, কিন্তু ভোল্টেজটা যখন উল্টা হয়ে যাবে তখন আর কারেন্ট যাইতে দিবে না? আপনারা এই পর্যন্ত যা পড়ালেখা করছেন এর মধ্যে কোন ডিভাইসটা এরকম আছে যে পজিটিভ থেকে নেগেটিভ হইলে কারেন্ট যাইতে দিবে কিন্তু উল্টাটা হইলে আর কারেন্ট যাইতে দিবে না? খুবই সহজ কোশ্চেন। মইনুল বুঝতে পারছেন মনে হয়, মইনুল সিরাম চ্যাটে সঙ্গে। বলতেছে। না না না, সিনেমিক সময় কিছু পড়ছেন এখন পর্যন্ত? মইনুল মনে হয় ব্যাপারটা ধরতে পারছেন, মইনুল চ্যাটে লিখতেছে। তো এই জিনিসটা হলো জাস্ট আপনার একটা পিএন জাংশন, ঠিক আছে? এটা হলো জাস্ট একটা পিএন জাংশন। এখানে যদি জাস্ট একটা পিএন জাংশন যদি থাকে, আপনার পিএন জাংশন এই অবস্থা থাকবে হলে ফরওয়ার্ড বায়াসে, তাহলে ও তখন কারেন্ট পাস করতে দিবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন এরকম করে ফেলাবেন তখন এটা হয়ে যাবে রিভার্স বায়াসে, তখন তার এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, যাবে? তাহলে এই পিএন জাংশনটাই হলে কি আমার ডায়োড, বুঝতে পারছেন? পিএন জাংশনটাই হলে কি আমার ডায়োড। না বুঝতে পারলে কোশ্চেন করেন, ঠিক আছে? সো ডায়োডটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে দেখেন? ডায়োডটাকে আমরা প্রকাশ করি হলে কি এই সিম্বল দিয়ে। এই যে এখানে দেখতেছেন না একটা তীর চিহ্নের মতো সিম্বল আর সামনে একটা দাগ, এটাকেই বলি হলে গিয়ে আমরা ডায়োডের সিম্বল। তো এই ডায়োডের সিম্বলের মধ্যে আপনার যেই প্রান্তটা দাগ দেওয়া, এই যে এই প্রান্তটা, এটা হলে কি এন টার্মিনাল, আর যেটা হলে কি এরকম তীর চিহ্নের মতো, তীরের মতো, এটা হলে কি পি টার্মিনাল। আপনাদের কাছে যদি খাতা থাকে তাহলে খাতার মধ্যে লিখে রাখেন, ঠিক আছে?
এটা হলো নেগেটিভটা, এই নেগেটিভটা দেখতে হলে এরকম সমান্তরাল এটার মতো, আর এই যে তীরের মতো যেটা আছে তীরের মাথার মতো, এটা লিখে পি টার্মিনাল। তাহলে এখন স্বাভাবিকভাবে কি হবে দেখেন, তাহলে পি টার্মিনালে যদি আমরা পজিটিভটা লাগাই, এই যে পি টার্মিনালের সাথে যদি আমরা পজিটিভটা, না হ্যাঁ, পি টার্মিনালের সঙ্গে যদি আমরা পজিটিভটা লাগাই আর এন টার্মিনালের সঙ্গে যদি আমরা নেগেটিভটা লাগাই, তাহলে ডায়োডটা জাস্ট একটা কন্ডাক্টরের মতো আচরণ করবে, তাই না? ডায়োডটা জাস্ট একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে। কিন্তু আমরা যদি উল্টাটা করি, যদি এই সাইডে নেগেটিভ লাগাই আর এই সাইডে যদি পজিটিভ, এই সাইডে যদি নেগেটিভ লাগাই আর এই সাইডে যদি পজিটিভ লাগাই, তাহলে ডায়োডটা জাস্ট ওপেন সার্কিট হিসেবে আচরণ করবে। ওটার ছবিটা এখানে এঁকে দেয়নি। সো ডায়োড জিনিসটা কি আপনারা তো বুঝতে পারছেন আশা করি, যে ডায়োড জিনিসটা জাস্ট একটা ভালভ। ডায়োড জিনিসটা জাস্ট একটা ভালভ, এই জিনিসটা শুধু একদিকে কারেন্ট প্রবাহ নিশ্চিত করে। তো আমরা ডায়োডটা তৈরি করি হলে পিএন জাংশন দিয়ে। পিএন জাংশনটা যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন ডায়োডটা একদিকে কারেন্ট প্রবাহিত করে, আর পিএন জাংশনটা যখন রিভার্স বায়াসে থাকে তখন ডায়োডটা আর কারেন্ট পরিবহন করে না। ঠিক আছে? আর রিভার্স বায়াস কি ফরওয়ার্ড বায়াস কি এটা তার পড়ার দরকার নেই, কারণ এটা আপনি খুব ভালো করে বাকি পুরোনো ক্লাসগুলোতে দেখে আসছেন। তাহলে আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমরা ডায়োড দিয়ে বানাইটা কি, ডায়োডের প্রয়োজনীয়তা কি। আপনাদের কারো যদি ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে মানে আইডিয়া থাকে বা মেকানিকের দোকানের কারোর সঙ্গে পরিচয় থাকে, তাহলে কেউ হয়তো শেয়ার করতে পারেন, জানা যদি থাকে যে ডায়োড আমরা কি কাজে ইউজ করি। আপনাদের কোনো ধারণা আছে ডায়োড আমরা কি কাজে ইউজ করি? না, নাই। ঠিক আছে, সমস্যা নেই না থাকলে। যেমন মনে করেন আপনারা যে মোবাইল চার্জ দেন বা মনে করেন টেলিভিশন দেখেন, সেটা তো আপনারা ওয়ালের সঙ্গে পাওয়ার যেটা সেটা পাওয়ারের সঙ্গে আপনার প্লাগটা লাগাই দেন, তাই না? তো সেখান থেকে আপনি কি পান? সেখান থেকে আপনি এসি কারেন্ট পান বা এসি ভোল্টেজ পান। ঠিক আছে? এসি মানে কি অল্টারনেটিং, এরকম দেখতে একটা সাইনের মতো, তাই না? সাইন ওয়েভের মতো পান আপনি। কিন্তু আপনার মোবাইলের ভিতরে, মোবাইলটার ভিতরে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা তো আপনার ডিসি, তাই না? মোবাইলের ভিতরের ব্যাটারিটা তো ডিসি। সো মোবাইলের ভিতরে যে ব্যাটারিটা, ওই ব্যাটারিটা তো এরকম ভোল্টেজ, জাস্ট এখানে একটা পজিটিভ ডিসি ভোল্টেজ, তাই না? মোবাইলের ভিতরে যে ব্যাটারিটা আছে এটা তো আপনারা সবাই জানেন যে ব্যাটারি হলে গিয়ে ডিসি, আর আমরা প্লাগ যেটা লাগাই সকেটের মধ্যে ওটা হলে গিয়ে এসি। কোনো সন্দেহ আছে? তাহলে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে না যে আমাদের ওয়ালের মধ্যে থেকে পাইতেছি আমরা এসি, এসি দিয়ে কিভাবে আমরা ডিসি কে চার্জ করতেছি? এসি দিয়ে তো আপনি ডিসি কে চার্জ করতে পারবেন না। ডিসি হলে গিয়ে জাস্ট কনস্ট্যান্ট একটা পজিটিভ ভ্যালু, তাই না? কিন্তু এসির ক্ষেত্রে ঝামেলাটা কি দেখেন, একবার পজিটিভ হইতেছে, একবার নেগেটিভ হইতেছে, একবার পজিটিভ হইতেছে, একবার নেগেটিভ হইতেছে। আপনার ব্যাটারি জীবনও চার্জ হবে? যতটুকু চার্জ হবে আবার বের হয়ে যাবে, যতটুকু চার্জ হবে আবার বের হয়ে যাবে। আপনি তো ব্যাটারি চার্জ করতে পারবেন না অল্টারনেটিং কারেন্ট দিয়ে। তাহলে আপনার ব্যাটারি চার্জ করার জন্য কি লাগবে? এই এসি থেকে ডিসি তে কনভার্ট করা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে এসি থেকে ডিসি তে কনভার্ট করবেন কেমনে? এসি থেকে ডিসি তে কনভার্ট করবেন হলে কি ডায়োড দিয়ে। কিভাবে করবেন দেখেন, মনে করেন এখানে একটা এসি ভোল্টেজ সোর্স লাগানো আছে। এই যে এই সোর্সটা যেটা, এই যে এই সোর্সটা যেটা দেখতেছেন এটা হলো একটা এসি ভোল্টেজ সোর্স। ঠিক আছে? এসি ভোল্টেজ সোর্স লাগানো আছে, এটার সঙ্গে একটা ডায়োড লাগানো সিরিজে, তারপরে একটা রেজিস্টর লাগানো, এরকম একটা সিরিজ সার্কিট। এখন আপনি যদি রেজিস্টরটার ভোল্টেজ যদি মাপেন তাহলে আপনি কি দেখবেন খেয়াল করেন। রেজিস্টরটার ভোল্টেজ যদি আপনি মাপেন তাহলে কি দেখবেন? আপনি মনে করেন ফার্স্টে আমরা চিন্তা করলাম যে আমরা পজিটিভ হাফ সাইকেলে আছি, এই সাইকেলটা নিয়ে চিন্তা করতেছি আমরা। ঠিক আছে? তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি হবে? পজিটিভ হাফ সাইকেলে আপনার এই সাইডের ভোল্টেজ হবে পজিটিভ আর এই সাইডের ভোল্টেজ হবে কি নেগেটিভ, তাই না? তাহলে এই সাইডের ভোল্টেজ যদি পজিটিভ হয় আর এই সাইডের ভোল্টেজ যদি নেগেটিভ হয় তাহলে ডায়োডটা কি বায়াসে থাকবে? তাহলে ডায়োডটা কি রূপ বায়াসে থাকবে?
পারবেন না উত্তর দিতে কেউ? না কেউ নাই, সব ঘুম। এটা হলো কি ডায়োডের পি টার্মিনাল, ঠিক আছে? এটা হলো কি ডায়োডের এন টার্মিনাল, একটু আগে যে বললাম। তাহলে পি টার্মিনালের সঙ্গে যদি পজিটিভটা কানেক্ট করা থাকে আর এন টার্মিনালের সঙ্গে যদি নেগেটিভটা কানেক্ট করা থাকে, তখন আমরা বলি যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আপনার ডায়োডটা জাস্ট একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে, ঠিক আছে? এখানে জাস্ট একটা কন্ডাক্টর। তখন কি হবে, আপনার পজিটিভ হাফ সাইকেল দিয়ে যেই কারেন্টটা যাওয়ার চেষ্টা করতেছে ওই কারেন্টটা তখন এখান দিয়ে পাস করতে পারবে। তো এই কারেন্টটা যখন এখান দিয়ে পাস করবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো ওই ভোল্টেজটা আপনি এরকম করে পাবেন, ঠিক আছে? এরকম পজিটিভ হাফ সাইকেলে আপনি একটা ভোল্টেজ পাবেন। কিন্তু আপনার যখন নেগেটিভ হাফ সাইকেল হবে, নেগেটিভ হাফ সাইকেল মানে কি? নেগেটিভ হাফ সাইকেল মানে হলে গিয়ে এখন জাস্ট উল্টাটা হয়ে যাবে। আমরা নেগেটিভ হাফ সাইকেল মানে হলে কি এই হাফ সাইকেল চিন্তা করতেছি। তখন যেটা হবে, নেগেটিভ হাফ সাইকেল এই সাইডে হবে লেগে নেগেটিভ আর এই সাইডে হবে লেগে পজিটিভ। তাহলে পি টার্মিনালের সঙ্গে যদি নেগেটিভ লাগানো থাকে আর এন টার্মিনালের সঙ্গে যদি পজিটিভ লাগানো থাকে, তখন আমরা বলি যে ডায়োডটা রিভার্স বায়াসে আছে। ডায়োডটা রিভার্স বায়াসে থাকা মানে কি? জাস্ট ওপেন সার্কিট। এই যেখানে দেখতেছেন না ওপেন সার্কিট, এরকম জাস্ট একটা ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিটে তো আমরা জানি যে কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না, তাই না? ওপেন সার্কিটের ভিতর দিয়ে তার কোনো কারেন্ট যেতে পারবে না। তাহলে এই নেগেটিভ হাফ সাইকেলের যে ভোল্টেজটা, এটা কি আপনারা দেখতে পারবেন? জি না স্যার, কিন্তু কারেন্ট পাস। তাহলে কি হলো, আপনার পুরো একটা পজিটিভ নেগেটিভ সাইকেল থেকে আপনি পুরো জিনিসটারে জাস্ট পজিটিভ সাইকেল বানায় ফেলালেন না? জি স্যার। এই জিনিসটাকে আমরা বলি হলে গিয়ে হাফ ওয়েভ রেকটিফায়ার, বুঝছেন? এই জিনিসটাকে আমরা বলি হলে গিয়ে হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন এটা আমরা হাফ ওয়েভ কেন বলি? আমরা এই জিনিসটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার কেন বলি? কারণ এটার থেকে আমরা শুধু একটা হাফ পাইতেছি, শুধু পজিটিভ হাফটা পাইতেছি, নেগেটিভ হাফটা পাইতেছি না। এই জন্য আমরা এই জিনিসটাকে বলি হাফ ওয়েভ রেকটিফায়ার। সো আপনাদের পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে ডায়োডের একটা অ্যাপ্লিকেশন দেখাও, তখন আপনারা এই হাফ ওয়েভ রেকটিফায়ার আঁকতে পারেন। অথবা আপনার পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট কনফিগারেশনটা আঁকো এবং এক্সপ্লেন করো। তখন আপনারা এই সার্কিট কনফিগারেশনটা আঁকবেন এবং ওয়েভের মাধ্যমে এক্সপ্লেন করবেন যে কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ারটা একটা পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ নেগেটিভ সাইকেলকে শুধুমাত্র পজিটিভ সাইকেলে রূপান্তরিত করে। কোশ্চেনটা ছিল হলে যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বলতে আপনি কি বুঝেন, এটা সার্কিট কনফিগারেশনটা আঁকেন এবং এক্সপ্লেন করেন। একটা হাফ ওয়েভ রেকটিফায়ার কি? ওয়েভ রেকটিফায়ার, রেকটিফায়ার এর ফিগার, এর রেকটিফায়ার কি? হ্যাঁ, কি এবং এর সার্কিট কনফিগারেশন বলতে পারেন আপনি। সার্কিট কনফিগারেশন। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? সো ডায়োডের আরো দুইটা ব্যবহার আছে। ডায়োডের আরো দুইটা ব্যবহারের মধ্যে একটা আছে হলো কি ক্লিপার সার্কিট, লিখে রাখেন আপনারা। একটা আছে হলো কি ক্লিপার সার্কিট আর একটা আছে হলো কি ক্ল্যাম্পার সার্কিট। একটা হলো কি ক্লিপার সার্কিট, একটা হলো কি ক্ল্যাম্পার সার্কিট। যে জিনিসটা আপনারা আজকে এক্সপেরিমেন্টে দেখবেন, দেখে আমি এখন আর পড়াবো না। বুঝতে পারছেন আমার কথাটা? একটা আছে হলো কি ক্লিপার সার্কিট, একটা আছে হলো ক্ল্যাম্পার সার্কিট। এই জিনিসটা আপনারা এক্সপেরিমেন্টে দেখবেন আজকে, এই জন্য আমরা আর এখন পড়বো না, ঠিক আছে? সো ওই জিনিসটা আপনাদের পরীক্ষাতে থাকতে পারে, এই ক্লিপার ক্ল্যাম্পারটা আপনাদের পরীক্ষাতে থাকতে পারে। এই জিনিসটা আমি ওই ক্লিপার ক্ল্যাম্পার না, ক্লিপার ক্ল্যাম্পার, হ্যাঁ। এই জিনিসটা তো আপনারা ইসে করবেন, এক্সপেরিমেন্টে করবেন, এই জন্য আমি আর দেখাইলাম না। ক্ল্যাম্পার আপনারা ডায়োডের তিনটা অ্যাপ্লিকেশন শিখলেন তাহলে। একটা হলো কি হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হলো কি ক্লিপার আর একটা হলো কি ক্ল্যাম্পার। এই তিনটা সার্কিটে, হ্যাঁ, এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? ডায়োড না, ডায়োডের অ্যাপ্লিকেশন, হ্যাঁ। আচ্ছা স্যার, এই কোশ্চেনটা কিভাবে আসবে? একটা হাফ অফ ওয়েভ রেকটিফায়ার কি, এর সার্কিট কনফিগারেশন।
হ্যাঁ আচ্ছা গেল। আর ক্লিপার আচ্ছা ঠিক আছে। ক্লিপার ক্ল্যাম্পারের জন্য সেম, যে একটা ক্লিপার কি এবং এটা সার্কিট কনফিগারেশন, ক্ল্যাম্পার কি, ক্ল্যাম্পারের সার্কিট কনফিগারেশন। এই তিনটার মধ্যে থেকে একটা পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? এই তিনটার মধ্যে থেকে স্যার একটা। আপনি বলছেন স্যার একটা কোশ্চেনের মতো দিবেন স্যার, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করবো, ওটা নিয়ে আলোচনা করবো আজকে আজকে করবেন স্যার? আজকে। আজকে দেখি, আজকে আচ্ছা, আমরা যে এই সেমি, আপনি একটা বানানোর পরে তারপর স্যার আর কি আলোচনা করলে ভালো হয়। আগে আচ্ছা মানে ওটা আপনি দেখা যাবে, ওটা আগে ওটা দেখা যাবে, ঠিক আছে? কোশ্চেনের ব্যাপারটা তাহলে পরে পরে রাখা যাবে, ওটা অনেক আচ্ছা সময় পরে আছে, ওটা নিয়ে পরে চিন্তা করেন। আপনাদের আজকে যেগুলো পড়ছেন এই টপিক গুলো, তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, ঠিক আছে? আজকে আমরা কি কি পড়ছি? আজকে আমরা ঠিক হলো গিয়ে পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসটা আবার দেখছি, এবং ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স দেখছি। সো আপনারা খাতার মধ্যে লিখে রাখতে পারেন যে একটা পিএন জাংশনের আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা আজকে দেখছি, একটা পিএন জাংশনের আইভি ক্যারেক্টারিস্টিক দেখছি। এখন একটা আইভি আইভি, হ্যাঁ, আই হলে কারেন্ট আর ভি হলে ভোল্টেজ, ঠিক আছে? সো আইভি ক্যারেক্টার পিএন জাংশনের আইভি ক্যারেক্টারিস্টিক্স আর ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একই জিনিস, কোনো পার্থক্য নেই। আমার কথাটা কিন্তু ভালো করে খেয়াল করেন যে একটা পিএন জাংশনের আইভি ক্যারেক্টারিস্টিক্স আর একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একই জিনিস, হুম কারণ ডায়োড মানে একটা পিএন জাংশন, তাই না? সো আপনাদের পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে যে একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কি, এটা আঁকো, ঠিক আছে? ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স আঁকো। তখন আপনারা সুন্দর যে ফরওয়ার্ড আর রিভার্স বায়াসে কারেন্টটা কেমনে বাড়ে কমে আমরা দেখলাম না, যে 0.7 পর্যন্ত যায় আস্তে আস্তে করে, ওটা তারপর তো স্যার পিএন জাংশনে ছিল। একই জিনিস, ডায়োডেও তো একই জিনিস, মানে ও ডায়োড বললাম আর না। পিএন জাংশনে একই হবে, ফরওয়ার্ড আর রিভার্স। হ্যাঁ, কারণ ডায়োড আর পিএন জাংশন তো একই জিনিস, আচ্ছা ঠিক আছে? তাহলে ওই জিনিসটা সুন্দর করে এক্সপ্লেন করবেন যে ফরওয়ার্ড আর রিভার্স বায়াসে ফরওয়ার্ডে কি সুন্দর করে 0.7 পর্যন্ত যায়, তারপর হঠাৎ করে কারেন্ট বেড়ে যায়, তারপর রিভার্স আপনার ব্রেকডাউন ভোল্টেজ পর্যন্ত যায়, তারপর ব্রেকডাউন ভোল্টেজ গিয়ে আবার কারেন্টটা বেড়ে যায়। ওই জিনিসটা সুন্দর করে আঁকবেন এবং এক্সপ্লেন করবেন, ঠিক আছে? জি স্যার। এবং আপনার ছবির মধ্যে অবশ্যই এই কয়টা ইনফরমেশন থাকতে হবে। আমি বলতেছি কি কি ইনফরমেশন থাকতে হবে। একটা থাকতে হবে ভি নট, ওই যে আমরা দেখলাম না যে ভি নট, ভি নট মানে কি জানি বলছিলাম, বিনোদ দেখা আছে লিখেছি এখানে। ভি নট মানে কি জানি বলছিলাম, ভি নট মানে কি বলছিলাম? ব্যারিয়ার ভোল্টেজ। ভি নট হলে কি ব্যারিয়ার ভোল্টেজ, বুঝতে পারছেন? ভেরিয়েবল ভোল্টেজ। ব্যারিয়ার মানে বাধা, বাদ। আচ্ছা ব্যারিয়ার ভোল্টেজ। হ্যাঁ, ব্যারিয়ার ভোল্টেজ, ঠিক আছে? এটা অবশ্যই থাকতে হবে, এই ইনফরমেশনটা অবশ্যই থাকতে হবে আপনার এই গ্রাফের মধ্যে। তারপর আরেকটা থাকতে বলে আইএস। আইএস মানে কি দেখছিলাম? স্যাচুরেশন কারেন্ট, ওই যে লিকেজ কারেন্ট, পিছনের দিকে রিভার্স বায়াস যখন দিই তখন ছোট্ট একটা কারেন্ট লিক করে, তখন ওই কারেন্টটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। ওই আইএসটা অবশ্যই থাকতে হবে ছবির মধ্যে, আইএসটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা বিনোদ থাকতে হবে আর হচ্ছে আইএস থাকতে হবে। হ্যাঁ, এটা হলো দুইটা গেল। আর 3 নম্বরটা হলো ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজটা কোথায় এটা দেখাইতে হবে। বিনোদ, তারপর হচ্ছে হলো আইএস, তারপর হচ্ছে হলো ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ। ছবিটা সুন্দর করে আঁকবেন এবং এই তিনটা ইনফরমেশন অবশ্যই থাকতে হবে ছবির মধ্যে। এটা কোশ্চেনটা কি হবে স্যার? যে একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স আঁকো। আচ্ছা আচ্ছা, ও মানে দুইটা যে একই এটার নাকি? একই। আচ্ছা তাহলে বিনোদ, আইএস আর হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে? ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ব্যারিয়ার ভোল্টেজ তো ভিনটি তো ব্যারিয়ার ভোল্টেজ। হ্যাঁ এটা তো ব্যারিয়ার ভোল্টেজ। বিনোদ ব্যারিয়ার ভোল্টেজ, স্যাচুরেশন কারেন্ট, আর হলো কি আপনার ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে? সো এটা পড়লাম। তারপরে আমরা দেখলাম হলো কি ডায়োড জিনিসটা কি, ডায়োড জিনিসটার কাজ কি এটা আমরা দেখলাম, ডায়োড জিনিসটার কাজ কি এটা আমরা দেখলাম। এবং ডায়োডের 3টে অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম হলো কি হাফ ওয়েভ রেকটিফায়ার, আরেকটা অ্যাপ্লিকেশন দেখলাম হলো কি ক্লিপার, দেখবো আর কি পরের ক্লাসে দেখবো, আর হলো ক্ল্যাম্পার, ঠিক আছে? ক্ল্যাম্পার। হ্যাঁ, এই 3টা জিনিসই আপনারা ভালো করে পড়বেন। আমি আশা করি পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকবে। বুঝতে পারছেন আমার কথাটা? স্যার একটা টপিকস না স্যার, মানে পিএন জাংশন, এটা টোটালটা তো একটা টপিকস, যেমন পিএন জাংশন, ঠিক না? মোটামুটি এখানে তো একটা টপিকস এর পুরো আলোচনা। হ্যাঁ, পুরো একটা আলোচনা। পুরো। আর আমরা গত ক্লাসে দেখছিলাম সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কয় ধরনের আছে। সেমিকন্ডাক্টরের যে এক্সট্রিনসিক আবার 2 ধরনের, এন টাইপ, পি টাইপ। তারপরে আমরা দেখছিলাম হলো কি একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কি কি কারেন্ট পাস করে,
ওইটা কি হলো এটার সাথে diffusion। অ্যাড হবে? হ্যাঁ, এটা তো এটা মানে গত ক্লাস আর আজকের ক্লাস মিলে হলো গিয়ে একটা টপিক আর কি পুরা। আচ্ছা, ওইটার মধ্যে কি কি ছিল? সেমিকন্ডাক্টর। হুম, সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর কয় টাইপের, হ্যাঁ, কয় টাইপ? তারপর সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কি ধরনের কারেন্ট পাস করে, একটা হলো কি ডিফিউশন কারেন্ট, একটা হলো ড্রিফট কারেন্ট, কি ধরনের কি কি ধরনের। কারেন্ট? হ্যাঁ, কি কি ধরনের কারেন্ট পাস হয়? তারপর আবার মনে করেন শেষে আমরা যে পড়ছিলাম ডিপ্লিশন রিজন কি, ডিপ্লিশন রিজন কিভাবে গঠিত হয়। ডিপ্রেশন আর রিজিয়ন না? হুম, ডিপ্রেশন, ডিপ্লিশন ডিপ্লিশন ডিপ্লিশন, রিজিয়ন। এই জি তো স্যার। এই মোটামুটি, আর তেমন কিছু না। এই মোটামুটি এগুলোর ভিতরে একটা প্রশ্ন আসবে। আমার যদি মানে আমার মনে হয় না কিছু মিস করছি আমি। তারপরে এটি ঠিক আছে, এটি। আর এর আগে আমরা পড়ছি হলো কি এসি কারেন্ট আর ক্যাপাসিটর ইন্ডাক্টর, ওই তিনটা আমরা পরে ছোট করে করবো না, কোশ্চেনের ব্যাংক তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা দেন চ্যাটে আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্স আবার দেন। ক্লাস আপনার কখন? 12টা বাজে আবার। 12টা বাজে? হ্যাঁ, 1 ঘন্টা, জাস্ট 12টা থেকে 1 ঘন্টা, 2:30 থেকে 1 ঘন্টা, ঠিক আছে? আপনাদের উপর খুব বেশি চাপ হবে না, ক্লিপার ক্ল্যাম্পার অত্যন্ত সহজ, একবার দেখলেই বুঝবেন। ওই এক্সপেরিমেন্টটা শেষ করেই আমরা আমাদের সিলেবাস শেষ। স্যার ক্লাস হোক স্যার, সমস্যা নেই, আমাদের ক্লিয়ার আসলে হইলে সবচেয়ে ভালো হয়। ক্লিপার ক্ল্যাম্পারে আপনার যে একই সঙ্গে আপনার এক্সপেরিমেন্টও হবে, প্লাস আপনার হ্যাঁ এই যে দুইটা অ্যাপ্লিকেশন ডায়োডের এটাও দেখা হয়ে যাবে। আর ক্লিপার স্যার, ক্ল্যাম্পার ওইটা কি খুবই হবে? ইজি। স্যার ওইটা কি 2টা থেকে? আর একটা হলে কি 12টার থেকে, 12টার থেকে একটা, হ্যাঁ, 2:30 থেকে 3:30। 2:30 থেকে 7:30। স্যার ওই যেখানে না হয় 2টা ক্লাস একসাথে নিয়ে নেন, এই মানে ক্লিপার ক্লাম্পার আর আপনারা হচ্ছে নামাজ পড়বেন না? ওইটা ঠিক আছে, মানে নামাজের গ্যাপ দিয়া তারপরে হ্যাঁ হ্যাঁ, যেমন নামাজের জন্যই তো গ্যাপ দিছি। আপনারা নামাজের জন্য যতক্ষণ গ্যাপ নেবেন ততক্ষণই। আপনারা যদি বলেন নামাজ পড়ে 2টা বাজে আসবেন, তো 2টা বাজে, কোনো সমস্যা নেই। 2টা বাজে আসলে 2টা একসাথে নিয়ে নিলে সুন্দর হইতো। ঠিক আছে, ঠিক আছে। স্যার তাহলে 2টার সময় নিলে ভালো হবে স্যার। ঠিক আছে, 2টার সময় নিব। আপনারা তাহলে অ্যাটেন্ডেন্সটা দেন এখানে সবাই। এটা কিন্তু তাহলে এই স্যার ক্লাসের 12টা, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? তাহলে স্যার 12টার সময় আর হবে না? হবে তো, 12টা থেকে 1টা আর 2টা থেকে 3টা। আচ্ছা ঠিক আছে। 12টা থেকে 1টা, ওকে 2টা স্যার। থেকে 3টা, ঠিক আছে? কারণ আচ্ছা আমার আচ্ছা আবার ঠিক আছে। সন্ধ্যাবেলা কাজ আছে, আবার বিকালবেলা কাজ আছে আমার, আচ্ছা আচ্ছা অন্যদের ঠিক আছে। সঙ্গে মিটিং আছে। ঠিক আছে, তাহলে আপনাদের আচ্ছা সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে নাকি আরো বাকি আছে কারো? অনেকে কথা বলতেছে না, ঘুমায় গেছে হয়তো। দেখেন কেউ বাকি স্যার, আছে আজকে নাকি। মানে প্রথম রোজা তো স্যার, মানে সবাই উঠতে অনেক লেট হয়ে গেছে। দেখেন আশেপাশে পরিচিত যারা আছে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন আপনারা, সমস্যা কি? রাতুল অলস বয়। আমি তাহলে করতেছি, মিউট করে বাইরে চলে যেতেছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিতে থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বারোটা থেকে হবে।
সুমাইয়া শুনিস না? না কিছু তো শুনি না। ক্লাস কি শেষ? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ক্লাস শেষ। শেষ? শেষ, শুধু প্রেজেন্ট চলে। ও আমার আইডি মনে হয় নোমান দিয়েছে না। আচ্ছা তাহলে কি লিভ করবো? হ্যাঁ, লিভ নে, নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস কয়টায়? নেক্সট ক্লাস কয়টা? 12টায়?